সম্পূর্ণ গ্যাস্ট্রোনমিক আনন্দে পূর্ণ একটি গ্রাম, যা এই প্রথম সংস্করণের জন্য পৌরসভা ৫ কেন্দ্রস্থলে স্থাপন করা হয়েছে ইতালির রোমের স্যান্তোশেলি এলাকায়, ঠিক ভিয়া দেই কাস্তানি হয়ে, যেখানে পিয়াৎসা দেই মিত্তি থেকে দেগলি আর্সেরি পর্যন্ত একটি পথচারী এলাকা তৈরি করা হয়েছে। একটি রাস্তা সম্পূর্ণরূপে স্বাদের জন্য উৎসর্গীকৃত, ট্রাফিকের জন্য বন্ধ, যেখানে আপনি সম্পূর্ণ নিরাপত্তার সাথে পুরো পরিবারের সাথে বা বন্ধুদের সাথে রাস্তায় খাবারের মজাদার খাবার উপভোগ করতে পারবেন। সেপ্টেম্বরের শেষের দিকে এই স্ট্রিট ফুডের প্রোগ্রামগুলো করে থাকে, তবে এই বছরটা ব্যাপকভাবে এই প্রোগ্রামটা করা হয়েছে। বছরের সবচেয়ে প্রতীক্ষিত রঙিন এবং সুস্বাদু ইভেন্টটি রোমের হৃদয়ে প্রাণবন্ত হয়ে উঠেছে। রাজধানীর সবচেয়ে উদ্দীপক এবং জনপ্রিয় পাড়ার মধ্যে খাবার, সঙ্গীত, রং এবং অনেক চমক, যেটা একটি অবিশ্বাস্য পার্টিকে জীবন দিয়েছে। ২৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত স্যান্তোশেলি স্ট্রিট ফুড মঞ্চে থেকেছিল। এটা ইতালিয়ানদের জন্য কোনো সাধারণ একটি উৎসব নয়, এটি একটি টিটিএস ফুড দ্বারা স্বাক্ষরিত একটি ইভেন্ট ছিল, যা কেউই মিস করতে চাচ্ছিল না এই বছর। তাছাড়াও এই বছর বেশ ব্যাপকভাবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াল প্ল্যাটফর্মে এই স্ট্রিট ফুডের অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে ব্যাপকভাবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গাতেই বলেন, প্রত্যেকটা সাইটেই এটার ব্যাপকভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল। তাই আমরাও দেরি না করে, যেহেতু এলাকার মধ্যেই এই স্ট্রিট ফুড ইভেন্ট বেশ ব্যাপকভাবে করা হয়েছে, তাই দেরি না করে ফ্যামিলি নিয়ে বা পরিবার নিয়ে চলে এসেছি এই সুন্দর ইভেন্টটা দেখার জন্য। এখন রাত বাজছিল প্রায় ৯:৩০টার মতন, কিন্তু এই ইভেন্টটা যেহেতু ৩ দিন ব্যাপী ছিল, আর রবিবার দিন যেহেতু আমাদের উইকেন্ড আর এটাই লাস্ট ইভেন্টের দিন, তাই আমি আমার পরিবার সহ চলে এসেছি একটু ঢুন্না দিয়ে দেখার জন্য। নামে যেহেতু স্ট্রিট ফুড, তবে আমাদের বাঙালি বা আমাদের মুসলমান ধর্মের যারা আছি, কোনো স্টলের কুশিনি আমরা খেতে পারবো না কিংবা টেস্ট করতে পারবো না। এর কারণ এখানে প্রত্যেকটা খাবারের মধ্যেই প্রসূত বা শুয়োরের মাংস ছিল, যেটা আমাদের মুসলমানদের জন্য একদমই বারণ। তবে ইভেন্টটা ঘুরে দেখতে তো আর দোষ নেই, অনেক মুসলমান ধর্মেরই সবাই চলে এসেছিল এই জায়গাটা দেখতে বা এই ইভেন্টটা দেখতে। সামনে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম বাবল টি এর একটা স্টল, জাপানি 2টা মেয়ে বসেছে স্টলে। বাকি সবই মোটামুটি শুয়োরের বা প্রসূতর খাবারের স্টলগুলা ছিল, আর জায়গায় জায়গায় বাচ্চাদের জন্য বসিয়েছে খেলনা বা বেলুন। পরিবেশটা এখন অনেকটা বাংলাদেশের মেলার মতন লাগছে। গানের স্টেজও বসানো হয়েছে এখানটায়। আমরা যেহেতু শেষের দিন গিয়েছি, যার কারণে কোনো গানের কনসার্টই সেদিন ছিল না। পুরো রাস্তা বন্ধ করে এখানে স্টলগুলা বসানো হয়েছে। তাছাড়া স্টলের একদম সাইডের দিকে বসানো হয়েছে বসার বেঞ্চ, যেখানে কিনা পাবলিক বসে খেতে পারে বা এনজয় করতে পারে। এর আগের বছরগুলোতে খাবারের স্টল বা খাবারের স্ট্রিট ফুড করে না থাকলেও অনেক টাইপের মেলা বসতো, তার সাথে বাচ্চাদেরও খেলার মেলা বসতো। মোট কথা বিভিন্ন টাইপের বাচ্চাদের খেলার রাইড গুলো নিয়ে মেলায় বসতো। নর্মালি এত রাতে আমাদের কখনো এলাকার মধ্যে খুব একটা বের হওয়া হয় না, শুধু কিনা 31st নাইট রাতে বাচ্চাদের নিয়ে দেখতে আসি বাজি ফুটানো কিংবা ফায়ারওয়ার্ক, তাও সেটা রাত 11:30টার দিকে, প্রায় 12টার মতন চলতে থাকে সেই ফায়ারওয়ার্ক। আর আজও অনেকদিন পরে রাতে বের হলাম আমরা আমাদের এলাকায়। এই হলো আমার বাচ্চাদের স্কুল, আর স্কুলের পাশেই এই স্টলগুলা বসানো হয়েছিল। বাচ্চারাও কিছুটা অবাক এত রাতে বের হওয়ার কারণে, তবে তাদেরও বেশ এক্সাইটমেন্ট কাজ করছিল, বিশেষ করে আমার মেয়েটার। আর আমার বিশেষ চাহিদা সম্পন্ন আমার ছেলেটা বুঝে উঠতেই পারছিল না ব্যাপারটা কি হচ্ছে, তবে এটা বুঝতে পারছে এটা যে একটা স্ট্রিট ফুড, সব খাবার দাবারের ব্যাপার স্যাপার, তাই সে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। মধ্যবয়স্ক, বয়স্ক আর টিনেজার বাচ্চাদেরই সবচেয়ে বেশি দেখলাম এখানটায়। বেলুন দেখে আমার মেয়েটা বায়না ধরেছে বেলুন কেনা লাগবে। মেলায় গেলে ঠিক বাচ্চারা যেমনটা করে, বায়না ধরে কিছু কেনার জন্য। ইয়াসা মিত্তির দিকেও সুন্দর একটা গেট বানানো হয়েছে, সেই পর্যন্ত ঘুরে দেখে এলাম আর সাথে কিছু ফটোশুট করে নিয়েছি। প্রথম 2 দিন এত বেশি ভিড় হলেও 3 নাম্বার দিনে এত বেশি ভিড় ছিল না, হাঁটা চলা যেতে পারছে এমন পরিস্থিতি বা এমন পরিবেশ ছিল। মেয়ে যেহেতু বায়না শুরু করেছে বেলুন কেনার জন্য, তো শেষমেশ ওকে একটা বেলুন কিনে দিলাম। বেলুন পেয়ে তো বাচ্চারা মহা খুশি, সুন্দর করে মেয়ের হাতের মধ্যে পেঁচিয়ে দিল বেলুনটা, এতে করে যেন বেলুনটা না উড়ে যায়। ইউনিকর্ন আমার মেয়ের খুব পছন্দের গত 1 বছর ধরে। আগে পছন্দ ছিল মার্শা, আর এখন তার পছন্দ হয়েছে ইউনিকর্ন। বেলুন পেয়ে সে মহা খুশি, সারা রাস্তা বেলুন
উড়িয়ে খেলতে খেলতে এসেছে। তার আনন্দ দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আজকাল সামান্য হাঁটলেই পায়ে ব্যথা শুরু হয়ে যায়, তো কি আর করা, যখন দেখা যায় একটু ব্যথা শুরু হয় তখন আবার কোনো জায়গায় বসে থাকি। স্ট্রিট ফুড এনজয় করতে যেহেতু এসেছি, কিছু না খেলে কেমন লাগে বলে, তাই শেষমেশ আমরা চলে গেলাম জাপানি সেই স্টলে, আর সেখান থেকে অর্ডার করছিলাম বাবল টি, আর খুঁজে দেখছিলাম কোনটা খাওয়া যায়। ওদের এই ছোট্ট রিমোকির মধ্যে সাজিয়েছিল এই বাবল টি গুলো, আর ওদের রিমোকিটাও দেখতে বেশ কালারফুল, দেখতে খুব সুন্দর লাগছিল, কার্টুন কার্টুন লাগছিল। বেশ কয়েক পদের বাবল টি ছিল এখানে, কোনটা খাবো বা কোনটা টেস্ট করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। বাচ্চাদের পাপা বলছিল ক্যারামেল টিটা খেতে, তবে আমার মনে হলো ম্যাঙ্গো টিটা খেলে বেশি ভালো হবে। এর আগেও দুবার ম্যাঙ্গো টিটা ট্রাই করে দেখেছিলাম। ক্যারামেলটাও এর আগে একবার ট্রাই করেছি, তবে সেটা অনেক বেশি সুগার বা মিষ্টি থাকে, তাই ম্যাঙ্গো গ্রিন টিটাই অর্ডার করে নিয়েছি। এবার আমাদের এনজয় করার পালা। বাচ্চাদের পাপাকে বললাম প্রথমে একটু টেস্ট করো তুমি, তো বাচ্চাদের পাপা টেস্ট করলো, ওর খুব ভালোই লেগেছে। স্পেশালি বাবলগুলা যখন মুখের ভিতরে পড়ে আর বাবলগুলা যখন ফেটা যায় সে তখন আরো বেশি ভালো লাগে। যে কোনো ফ্লেভারের বাবল টি গুলোই দেখা যায় 5 ইউরো করে নেয়। বাবল টিটা যেহেতু জাপান থেকে এসেছে বা জাপানিরা তৈরি করেছে, তাই এই ব্যবসাগুলো জাপানিরাই সবচেয়ে বেশি দিয়ে থাকে। এইবার আমার টেস্ট করার পালা। বরাবর মতন এই বাবল টিটাও বেশ ভালোই ছিল। এবার আমার টুনটুনিকে দিচ্ছি টেস্ট করার জন্য। কিছুটা খেয়েছে, তবে যখন বাবলগুলো ওর মুখে পড়ছিল তখন সে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। স্মৃতি ধরে রাখার জন্য আরো কিছু ফটোশুট করে আমরা এখন সামনের দিকে রওনা দিচ্ছি। হুটহাট প্ল্যান ছাড়া চলে আসতে পেরে ভালোই লাগছে। সো হাঁটি হাঁটি পাপা করে এখন সামনের দিকে চলে যাচ্ছি। আধা ঘন্টার জন্য স্ট্রিট ফুডটা এসে এনজয় করলাম, আর সেটা বেশ ভালোই লাগলো। পরের দিন যেহেতু বাচ্চাদের স্কুল, তাই সকালে উঠতে হবে, আর রাতে এখন বাসায় যাওয়ার সময় ভাবলাম যে আরবি রেস্টুরেন্ট থেকে কিছু খাবার নিয়ে নেই। তাই যেই ভাবা সেই কাজ, চলে যাচ্ছি আমরা অ্যারাবিক রেস্টুরেন্টে রাতের কিছু ডিনার কেনার জন্য। সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা এখনো আমার বিজনেস পেজটা ফলো দেননি, সবাইকে সানচাস কালেকশন এই পেজটা চেক আউট করার অনুরোধ রইল। আশা করছি লাইক ফলো দিয়ে পেজটার পাশেই থাকবেন।
সবকিছু ফটোশুট করে আমরা এখন চলে এসেছি আরবি দোকানে। আমি আর সাহির অপেক্ষা করছি রেস্টুরেন্টের বাইরের দিকে, আর বাচ্চাদের পাপা ভেতরে ঢুকেছে খাবার আনতে। আরবির দোকানের সবচেয়ে বেশি সুন্দর যে জিনিসটা সেটা হলো ভেতরে যখনই যেই কাস্টমারই যায় না কেন তাদেরকে ওয়েলকাম জানায় ছোট্ট ওয়ান টাইম গ্লাসে ওদের ট্রেডিশনাল রং চা দিয়ে। বাচ্চাদের পাপাকেও একটা দিয়েছে আর আমাকেও দিয়েছে। বাচ্চাদের পাপা আমাকে বাইরে নিয়ে এসে দিল। ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে এই গরম চাটা খেতে বেশ ভালো লাগে। এর আগেও যতবার এসেছি ওরা সব সময় দেখা যায় এইভাবে ওয়েলকাম করে কাস্টমারদেরকে। রেস্টুরেন্টের ভিতরে বয়স্ক একটা আরবি কাস্টমার ছিল। আমার বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে সাহিরকে দেখে সালাম দিতে লাগলো। আমার ছেলে সাহিরও ওকে দেখে ওর কথাটা রিপিট করছে। বিধায় বৃদ্ধর কোনো সন্দেহ হলো না যে আমার ছেলেটা সাহির বিশেষ চাহিদা সম্পন্ন। বাচ্চাদের পাপা আমার হাতে চা ধরিয়ে দিতে দিতে বৃদ্ধার কাহিনীটা বলল। সে বৃদ্ধ সাহিরকে দেখে সূরা ইখলাস আর সূরা নাস পড়ে আমার ছেলেকে ফু দিয়ে দিল। যতগুলা বৃদ্ধ আরবি লোকজন দেখেছি প্রায় প্রত্যেকজনই একইভাবে সূরা পড়ে আমার ছেলেটাকে ফু দিয়ে দেয়। আল্লাহ যেন আমার ছেলেটার ভালো করুক, মঙ্গল করুক, এই দোয়া করে। ঠান্ডার ওয়েদারে আমিও গরম চাটা খেতে খেতে বৃদ্ধার জন্য মন ভরে দোয়া করে দিলাম। ইনফ্যাক্ট যখনই বাচ্চাদেরকে নিয়ে বাসার কাছে পার্কটায় আসি সামারের সময়, আরবি জাতের যে মহিলারা আছে তারাও কিন্তু আমার ছেলেটাকে অনেক বেশি সাপোর্ট করে। ওদের মুখে কখনোই নেগেটিভ কোনো কিছু শুনিনি, যত না আমাদের বাঙালিদের মধ্যে শুনেছি। বৃদ্ধর দোয়া নিয়ে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ দিনটা ভালোই কেটেছে আমাদের। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আমাদের ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।